নমস্কার, আমি অনিশ। সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কথা আর খাবারে। আজ আমরা খুলবো একটা ইতিহাসের কালো অধ্যায়, যেখানে একটা ফাঁসি, একটা ষড়যন্ত্র আর আইনের নামে এক প্রহসনের একটা জ্বলন্ত উদাহরণ। ভারতের ইতিহাসে 5ই আগস্ট 1775 সালটি চিরকালই কলঙ্কিত হয়ে থাকবে, কারণ সেদিন সকালে কলকাতার খিদিরপুর সাক্ষী হয়েছিল বাংলা তথা ভারতের প্রথম ফাঁসি, যা লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, মহারাজ নন্দকুমার, বাংলার এক প্রভাবশালী উচ্চপদস্থ রাজ কর্মচারী। আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব মহারাজ নন্দকুমারের সেই রহস্যময় ফাঁসির নেপথ্য কাহিনী। নন্দকুমারের জন্ম অষ্টাদশ শতকের শুরুতে বাংলার বীরভূমের ভদ্রপুরে এক শিক্ষিত ও সম্মানিত পরিবারে। শৈশব থেকেই তার মেধা ও প্রশাসনিক বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তৎকালীন শাসন ব্যবস্থায় ভাষা ফরাসি ও আরবিতে তিনি দক্ষ হয়ে ওঠেন। পাশাপাশি সংস্কৃত ও বাংলা স্থানীয় রাজস্ব ব্যবস্থায় তার গভীর জ্ঞানও ছিল। এই বহুভাষিক দক্ষতা তাকে প্রশাসনের শীর্ষ যারা বসেছিলেন তাদের নজর কাড়ে। অল্প বয়সে তিনি রাজস্ব সংক্রান্ত কাজে যুক্ত হন। ধীরে ধীরে মুঘল প্রশাসন এবং নবাবী দরবারে তার প্রভাব বাড়তে থাকে। নবাব আলীবর্দী খাঁয়ের আমলে নন্দকুমার একজন নির্ভরযোগ্য বাঙালি প্রশাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। রাজস্ব আদায়, জমিদারি তদারকি, প্রশাসনিক মধ্যস্থতা, প্রত্যেকটি ক্ষেত্রেই তার দক্ষতা তাকে গুরুত্বপূর্ণ করে তোলে। মীর জাফরের শাসনকালেও তার গুরুত্ব কমেনি। 1763 সালে মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয় তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন। এই উপাধি ছিল প্রশাসনিক অবদানের স্বীকৃতি। পরবর্তীকালে তিনি কার্যত দেওয়ানের দায়িত্ব পালন করেন। তিনি হয়ে ওঠেন বাংলার রাজকোষ এবং শাসন ব্যবস্থার নির্ভরযোগ্য নাম। 1772 সালে গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস। এই সময় নবাব ছিলেন মীর জাফরের কনিষ্ঠ পুত্র মোবারক উদ দৌলা। তখন নাবালক তিনি, তাই নায়েব ই আজিম বা অভিভাবক ছিলেন মোহাম্মদ রেজা খান। কিন্তু হেস্টিংস মুন্নি বেগমকে বেছে নিলেন। মুন্নি বেগম ছিলেন মীর জাফরের প্রিয়তমা স্ত্রী, কিন্তু তার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। আসলে হেস্টিংস চেয়েছিলেন এমন একজনকে যিনি যার হাতের পুতুল হয়ে থাকবেন। নন্দকুমার সুপ্রিম কাউন্সিলে অভিযোগ করলেন যে হেস্টিংস এই পদ পাইয়ে দেবার বিনিময়ে মুন্নি বেগমের কাছ থেকে 3.5 লক্ষ টাকা গ্রহণ করেছেন। মহারাজা নন্দকুমার তথ্য প্রমাণ দিয়েছিলেন যে এই পদের বিনিময়ে হেস্টিংস মুন্নি বেগমের কাছ থেকে 3.5 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে নিয়েছিলেন। যখন ব্রিটিশ পার্লামেন্ট এবং সুপ্রিম কাউন্সিল এই নিয়ে তোলপাড় শুরু হলো, তখন হেস্টিংস একটা অদ্ভুত যুক্তি দেন। হেস্টিংস দাবি করেন এই টাকাটা তিনি ঘুষ দেননি, বরং এটি ছিল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বা আপ্যায়ন ভাতা। তার দাবি ছিল নবাবের দরবারে যাওয়ার সময় তার যে রাজকীয় খরচা হতো সেটা মেটাতেই এই টাকা ব্যবহৃত হয়েছে। কিন্তু নন্দকুমার প্রমাণ করে দেন কোনো সাধারণ আপ্যায়নে এই খরচা হতে পারে না। এটি ছিল স্রেফ ক্ষমতার অপব্যবহার। হেস্টিংস জানতেন নন্দকুমারকে না থামালে তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। হেস্টিংস তার ডায়েরিতে লিখেছিলেন, নন্দকুমার ইজ মাই বিগেস্ট এনিমি। নন্দকুমার তার জীবনের সব থেকে বড় শত্রু। হেস্টিংস নিজের ক্ষমতার রক্ষায় মরিয়া হয়ে ওঠেন। নন্দকুমারের বিরুদ্ধে 6 বছর আগের একটা জালিয়াতি মামলা পুনরায় চালু করে। তৎকালীন ভারতীয় আইনে জালিয়াতির শাস্তি ছিল জরিমানা, কিন্তু বিচার বসলো সুপ্রিম কোর্টে। সেখানে প্রধান বিচারপতি ছিলেন হেস্টিংসের ছোটবেলাকার বন্ধু স্যার এলিজার ইম্পে। তারা 1729 সালের একটি পুরনো ব্রিটিশ আইন প্রয়োগ করলেন, যেখানে জালিয়াতির শাস্তি ছিল ফাঁসি, অথচ সেই আইনটি ভারতে তখন কার্যকরী ছিল না। 1775 সালের সেই সকালে নন্দকুমার যখন ফাঁসির মঞ্চে ওঠেন, তিনি ছিলেন শান্ত, ধীর, স্থির। তিনি ক্ষমা চাননি। তার এই মৃত্যু বাঙালি সমাজে এক তীব্র ক্ষোভের জন্ম নেয়। হাজার হাজার মানুষ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চোখের জল ফেলেছিলেন। ঐতিহাসিকরা বলেন এই ঘটনার পর মানুষ এতটাই আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়েছিলেন যে অনেকে চিরতরে কলকাতা ছেড়ে চলে গেছিলেন
আর এটি ছিল ব্রিটিশদের পক্ষ থেকে ভারতীয়দের জন্য এক সতর্কবার্তা যে তাদের বিরোধিতা যে করবে তার পরিণতি এমনই হবে। ব্রিটিশ রাজনৈতিক এডমন্ড বার্ক এবং ফিলিপ ফ্রান্সিস এই ফ্রান্সিকে সরাসরি জুডিশিয়াল মার্ডার বা আইনি হত্যা বলে দেখেন। নন্দকুমারের লড়াই কেবল তার একার ছিল না, এটি ছিল উপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রথম বড় প্রতিবাদ। আজকের দিনে দাঁড়িয়ে নন্দকুমারের এই কাহিনী আমাদের শেখায় আইনের আড়ালে ষড়যন্ত্র কতটা ভয়ানক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন। আমি আসবো পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিন ধন্যবাদ।